এর আগের ভিডিওতে আমি তোমাদের ডিসকাস করেছিলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবহন হয় তাহলে ওই পরিবাহীর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যেটা ওরস্টেড ওর পরীক্ষাতে প্রথম বুঝতে পেরেছিল এবং সে একটা কথা বলেছিল যে কারেন্ট ক্যারিং ওয়্যার ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, মানে কোনো পরিবাহী তার যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে চুম্বক ক্ষেত্র মানে এই ক্ষেত্র যে কথাটা আছে সে ক্ষেত্র কথাটা কি আমি তোমাদের অলরেডি বলেছি। তড়িৎ ক্ষেত্র যখন বলেছিলাম তখন বলেছিলাম কি যে চুম্বক ক্ষেত্রটা তড়িৎ ক্ষেত্রের মতোই। তাহলে ক্ষেত্র মানে হচ্ছে একটা জায়গা, যে জায়গা জুড়ে আম, কোনো একটা ক্ষেত্রের আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান। যেমন যদি আমি তড়িৎ ক্ষেত্র বলি তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে কোনো অপর একটি আধানকে রাখলে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। একই রকম ভাবে চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা জায়গা যে অঞ্চল জুড়ে কোনো অপর একটা চুম্বককে রাখলে ওই চুম্বককে কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ করবে। আচ্ছা, তাহলে চুম্বক ক্ষেত্র হচ্ছে কি, তাহলে চুম্বক ক্ষেত্র কি জিনিস, তাহলে চুম্বক ক্ষেত্র আজকে যে টপিকটার কথা বলছি সেটা সে কথাটা, তাহলে টপিকটা কি, সে টপিকটা হচ্ছে চুম্বক ক্ষেত্র ও চুম্বক বলরেখা। তো চুম্বক ক্ষেত্র কি, চুম্বক ক্ষেত্র হচ্ছে একটা অঞ্চল বা জায়গা যে জায়গা জুড়ে কি হচ্ছে চুম্বকের একটা চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান, সেটাকে বলছে চুম্বক ক্ষেত্র। এবার কথা হলো চুম্বক বলরেখা কি। এবার চৌম্বক ক্ষেত্রকে আমরা বোঝানোর জন্য আমরা একটা আমাদের ব্রেনে একটা ইমেজ তৈরি করার জন্য যে এই জায়গাটাতে একটা ক্ষেত্র আছে, ধরো আমি বোঝাতে চাইছি যে এই জায়গাতে একটা চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে বোঝানোর জন্য কি করব, আমরা কতগুলো লাইন আমরা ড্র করি, আমরা বোঝার জন্য আমাদের ব্রেনে একটা ইমেজ তৈরি করার জন্য যে কোন একটা জায়গাতে চৌম্বক ক্ষেত্রটা এইরকম ভাবে আছে, মানে ধরো কোন এক জায়গাতে চৌম্বক ক্ষেত্রটা এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, ধরো লাইন ড্র করে। আমরা বুঝতে পারছি যে এখানে চুম্বক ক্ষেত্র আছে এবং সেই চুম্বক ক্ষেত্রগুলো এই জায়গাটাতে যেরকম আছে এই জায়গাতে সেরকম আছে, কিন্তু দিক চেঞ্জ হয়েছে। তাহলে এরকম বোঝাতে গেলে আমরা এরকম ভাবে ড্র করব। এবার তাহলে চুম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য কতগুলি কাল্পনিক রেখা ড্র করা হয়। এই রেখার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তবুও কি করি আমরা চুম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য কতগুলি কাল্পনিক রেখা ড্র করি। এবং ওই রেখা যখন ড্র করি তখন ওই রেখার কতগুলো প্রপার্টি আমরা দিই। কি কি প্রপার্টি দিই, এক নম্বর হচ্ছে সেই রেখা দুটো সেই রেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না। সেই রেখার কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, যদি এই বিন্দুতে আমি একটা স্পর্শক টানি তাহলে এইরকম হবে, তাহলে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক হবে এই দিকে। এই বিন্দুতে যদি আমি চুম্বক ক্ষেত্রের দিক বের করতে হয় তাহলে এই বিন্দুতে স্পর্শক টানতে হবে, তাহলে সেটা হবে এইদিকে। এই বিন্দুতে যদি আমার চুম্বক ক্ষেত্রের দিক বের করতে হয় তাহলে এই বিন্দুতে স্পর্শক টানতে হবে এবং সেটার দিক হবে আমার এইদিকে। তাহলে চুম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি ওই চুম্বক বলরেখার উপর কোনো বিন্দুতে যদি স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শক কি বোঝাবে, ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। তাহলে চুম্বক বলরেখা কাকে বলবো, তাহলে চুম্বক বলরেখা আমরা কাকে বলবো, তাহলে সংজ্ঞায় আমরা এভাবে বলতে পারি, চুম্বক বলরেখা হলো চুম্বক ক্ষেত্রে অঙ্কিত কতগুলি কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। আমি যেটা বললাম সেটা শুনে শুনে লিখো, বা আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে লিখে নেবে। আচ্ছা, তাহলে দেখো চুম্বক বলরেখা কাকে বলবো, আমরা সংজ্ঞাটা দেখে নেব। একটু বললাম অবশ্য সংজ্ঞাটা কি বললাম, চুম্বক বলরেখা হলো চুম্বক ক্ষেত্রে অঙ্কিত কতগুলি কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে চুম্বক বলরেখা হলো চুম্বক ক্ষেত্রে অঙ্কিত কতগুলি কাল্পনিক বলরেখা, কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে, ওই রেখার যে কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। আচ্ছা, এবার বলতে চুম্বক বলরেখার বৈশিষ্ট্য কি কি, এই যে চুম্বক বলরেখাগুলো আমরা আঁকবো সেগুলোকে যে কোনোভাবে আঁকতে পারি না, কতগুলো বৈশিষ্ট্য মেনেই আমাদেরকে আঁকতে হবে। তাহলে এখান থেকে একটা বৈশিষ্ট্য আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, তাহলে বৈশিষ্ট্যের মধ্যে আমরা এটা ঢুকিয়ে দিতে পারি। যদি বলা যায় চুম্বক বলরেখার বৈশিষ্ট্য লিখো তাহলে কি লিখতে পারি, চুম্বক বলরেখা হলো কতগুলি কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। এটা লিখতে পারি একটা বৈশিষ্ট্যের মধ্যে, তাহলে এটা এক নম্বর বৈশিষ্ট্য আমি লিখে দিতে পারি। যদি বলে বৈশিষ্ট্য লিখে, তো চুম্বক বলরেখার বৈশিষ্ট্য তাহলে চুম্বক বলরেখা বৈশিষ্ট্য এটা এক নম্বর লিখে দিতে পারি, চুম্বক বলরেখা হলো কতগুলি কাল্পনিক রেখা। এটা একটা বলতে পারি। দুই নম্বর এটাকে ভেঙে দুটো করে নিতে পারি আমরা, যার কাল্পনিক রেখা, আর একটা লিখতে পারি যে
এই রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। এখান থেকে দুটো বের করতে পারি, তবে আমার মতে এটাকে একটা লিখলেই বেটার হবে, সংজ্ঞাটা মনে থেকে যাবে একসাথে, এবং সেখান থেকে তুমি বৈশিষ্ট্যের মধ্যে এটাকে লিখতে পারো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, যে তড়িৎ বলরেখা কিন্তু মুক্ত বলরেখা হয়। তড়িৎ বলরেখা মুক্ত বলরেখা মানে কি? তড়িৎ বলরেখা তোমাদের আমি বুঝাইনি অবশ্য। তড়িৎ বলরেখা কি হয়, ধনাত্মক আধান থেকে বাইরে বেরোয়, আর ঋণাত্মক আধানে যদি বিচ্ছিন্ন ঋণাত্মক আধান হয় তাহলে তার মধ্যে প্রবেশ করে। তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে বাইরে বেরোয় আর ঋণাত্মক আধানে প্রবেশ করে। তার মানে হলো তড়িৎ বলরেখা হলো মুক্ত, একটা থেকে বেরোচ্ছে একটাতে গিয়ে প্রবেশ করছে। কিন্তু চুম্বক বলরেখা হলো বদ্ধ বলরেখা। তার মানে কি, যদি একটা চুম্বক থাকে, যদি এরকম বলি যে এটা একটা চুম্বক, দণ্ড চুম্বক, যার এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ, তাহলে নর্থ মেরু থেকে বলরেখাগুলো বেরোবে কিন্তু সাউথ মেরুতে প্রবেশ করবে। কোথায়? এটা চুম্বকের বাইরে। নর্থ মেরু থেকে এভাবে বেরোবে এবং সাউথে এভাবে প্রবেশ করবে। নর্থ থেকে বেরোচ্ছে এবং সাউথে প্রবেশ করছে, কিন্তু চুম্বকের ভিতরে বলরেখা থাকবে এবং সেটা কি হবে, সাউথ থেকে নর্থের দিকে আসবে। চারটায় গেছে, তাহলে চারটায় দিক থেকে এদিকে আসবে। তাহলে হচ্ছে কি, যে চুম্বক বলরেখা হচ্ছে বদ্ধ বলরেখা, যা চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে, এবং চুম্বকের মধ্যে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে যায়। তাহলে 2 নম্বর পয়েন্ট যেটা বললাম সেটা লিখে নেবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, চুম্বক সমজাতীয় চুম্বক বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে। সমজাতীয় যদি হয় তাহলে দুটো চুম্বক বলরেখা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিপরীত জাতীয় দুটি চুম্বক বলরেখা পরস্পরকে আকর্ষণ করে। হলো 3টা পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট এটা লিখতে পারি, যেটা খুব ইম্পর্টেন্ট, দুটো চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। কেন পারে না, এটা ক্লাস 12 গিয়ে অলরেডি পড়বে, আমি এখন আর বলছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চুম্বক বলরেখা যদি একটা বিন্দু, আমি একটু বলে দিচ্ছি হিন্টস দিয়ে, চুম্বক বলরেখা যদি দুটো বলরেখা যদি একটা বিন্দুতে ছেদ করে দেয়, তাহলে এই বিন্দুতে দেখো, এইটা বলরেখার জন্য এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে পারছি, এবং এই বলরেখাটার জন্য এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে পারছি। তাহলে একটা বিন্দুতে দুই দিক বরাবর চুম্বক ক্ষেত্র প্রাবল্যের দিক হয়ে যাচ্ছে, যেটা বাস্তবে কি হবে, প্রায় বাস্তবে অসম্ভব। বাস্তবে এটা কখনো হতে পারে না। একটা বিন্দুতে কোনো একটা চুম্বক প্রান্ত চুম্বকের মেরুকে যদি ছেড়ে দিই, তাহলে সেই বিন্দু থেকে ওই মেরুটা দুই দিকে যেতে পারে, এরকম সম্ভব কখনো হয় না, একটা নির্দিষ্ট দিকেই যাবে। তার মানে চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। তাহলে চুম্বক বলরেখার বৈশিষ্ট্যের মধ্যে কি, 1 নম্বরটা হলো তার সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে চুম্বক বলরেখা হলো বদ্ধ বলরেখা, যা উত্তর মেরু চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে নিঃসৃত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। 3 নম্বর হচ্ছে কি, সমজাতীয় চুম্বক বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় চুম্বক বলরেখা পরস্পরকে আকর্ষণ করে। এবং 4 নম্বর পয়েন্ট কি, দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। আমি যে কথাটি বললাম সে কথাটা তোমরা খাতাতে অবশ্যই নোট করে নেবে, আমি লিখাচ্ছি না, লিখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তবে যদি বলে বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্যটা লিখবে, 2 নম্বর বৈশিষ্ট্য যেটা বললাম চুম্বক বলরেখা হলো বদ্ধ বলরেখা সেটা লিখবে, এবং 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে ঢোকাবে যে দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। যদি 4 নম্বর বৈশিষ্ট্য জিজ্ঞাসা করে তবেই তুমি ওটা লিখবে, যে দুটো সমজাতীয় চুম্বক বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় দুটি চুম্বক বলরেখা পরস্পরকে আকর্ষণ করে। তো আশা করি তোমাদের দুটোর বেশি দেবে না, যদি 3টা দেয় তাহলে 3টা মনে রাখবে, আর 4টা তো বলবি না আশা করি। তাহলে চুম্বক বলরেখা কি, তাহলে সেটা আমরা জানলাম। এবার কতগুলো শেপের জন্য আমাদের চুম্বক বলরেখা আঁকতে হবে। তাহলে সেটা আঁকার জন্য একটা হচ্ছে এটা, যদি একটা দণ্ড চুম্বকের জন্য চুম্বক বলরেখা আঁকতে বলে তাহলে এরকম আঁকবো। এই জায়গাটাতে দেখা যায় যে এই জায়গাটাতে এই প্রান্তে আর এই প্রান্তে অনেক সময় চুম্বক বলরেখা পাওয়া যায় না, তার জন্য এই বিন্দুটাকে বলা হয় উদাসীন বিন্দু। এই বিন্দুটা এবং এই বিন্দুটার নাম আমরা বলি উদাসীন বিন্দু। তাহলে তোমাদের চুম্বক বলরেখা যদি আঁকতে বলে যে একটা দণ্ড চুম্বকের জন্য চুম্বক বলরেখা আঁকবো, তাহলে তোমার বইয়ে দেখবে ছবি আঁকা আছে, বা এখান থেকে তোমরা এঁকে নিতে পারো। তোমাদের বই হয়তো দেখবে যে ভিতরে চুম্বকের ভিতরে বলরেখা আঁকেনি, তবে তুমি আঁকতেও পারো না আঁকতে পারো, তবে মনে রাখবে, এটুকু মনে রাখবে, চুম্বক বলরেখা হলো বদ্ধ বলরেখা, মানে যটা বলরেখা বেরিয়ে নর্থ মেরু থেকে সাউথ মেরুতে গেছে, তটা বলরেখায় সাউথ মেরু থেকে নর্থ মেরুতে আসবে। তাহলে হলো চুম্বক বলরেখা কাকে বলে বললাম, চুম্বক বলরেখার বৈশিষ্ট্য বললাম, চুম্বক ক্ষেত্র কাকে বলে সেটা বললাম, এবং কতগুলো নির্দিষ্ট শেপের জন্য আমরা চুম্বক বলরেখা আঁকবো। একটা হয়ে গেল আমার
এক নম্বর স্টেপ, সেটা হচ্ছে দণ্ড চুম্বকের জন্য চুম্বক বলরেখা অঙ্কন, সেটা এঁকে দিলাম। এরপরে আমরা করব কোনো পরিবাহী তারের জন্য চুম্বক বলরেখা কেমন হবে। আচ্ছা, এবার চুম্বক বলরেখা আমরা কার জন্য আঁকলাম, একটা দণ্ড চুম্বকের জন্য আঁকলাম। এবার ধরো একটা লম্বা পরিবাহী আছে, এরকম একটা পরিবাহী তার আছে, সে পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার তাহলে তো কোনো পরিবাহী তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে সেই পরিবাহী তারের জন্য চুম্বক বলরেখা কেমন হবে সেটা আঁকতে ধরো বললো তোমাকে। এবার কথা হলো যে তুমি বলবে যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে চুম্বক বলরেখা কীভাবে তৈরি হবে। আমরা দেখেছিলাম যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে কী হবে, তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। চুম্বক ক্ষেত্র তৈরি হলে তার মানে কি, চুম্বক বলরেখা আমরা কি করতে হবে, আঁকতে হবে। আচ্ছা, তাহলে চুম্বক বলরেখা যদি আমাদেরকে আঁকতে হয়, তাহলে সেই চুম্বক বলরেখা কেমন হবে সেটা আমরা আঁকবো। সে পরিবাহী তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই পরিবাহী তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই পরিবাহী তারের কে ঘিরে কি হবে, চুম্বক বলরেখাগুলো হবে। মানে কিরকম, যদি তড়িৎ প্রবাহ এদিক থেকে এই পরিবাহী তারের তড়িৎ প্রবাহ যদি নিচ থেকে উপর দিকে হয়, মানে নিচ থেকে তোমাদের দিকে, তোমরা যেদিকে দেখছো সেদিকে বরাবর হয়, তাহলে কি হবে যে আমরা এটাকে বের করার জন্য চুম্বক বলরেখার দিকগুলো কেমন হবে সেটা বের করার জন্য করবো কি, আমরা এই পরিবাহী তারটাকে আমরা এইভাবে ধরবো। কীভাবে, এইভাবে ডান হাতটা, ডান হাত আছে, সেই ডান হাতটা যেদিকে তড়িৎ প্রবাহ হবে সেদিক বরাবর রাখবে, আঙুলটা ডান হাতের বুড়ো আঙুলটা ওদিক বরাবর রাখবে, এবং এদিক বরাবর রেখে তোমার আঙুলগুলো দিয়ে তারটাকে ধরবে। যেদিক বরাবর তড়িৎ প্রবাহ হবে সেদিক বরাবর আমি এই ডান হাতের এই বুড়ো আঙুলটা রাখবো এবং ওই পরিবাহী তারটাকে ধরবো। এই যে বাকি আঙুল যে চারটা আছে, সে চারটা চুম্বক বলরেখার দিক নির্দেশ করবে। তার মানে কি, যদি তড়িৎ প্রবাহ নিচ থেকে উপর দিক বরাবর হয়, তাহলে চুম্বক বলরেখা কিরকম হবে, এইভাবে এরকমভাবে চারিদিকে গোল গোলভাবে হবে। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি করছি কি, একটা আমি প্লেন নিয়ে নিচ্ছি। ধরো এরকম একটা প্লেন আছে, এরকম একটা প্লেন আছে, এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে নিচ থেকে উপর দিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা একটা পরিবাহী তার। সেই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিক থেকে, নিচ থেকে উপর দিক বরাবর এরকম তড়িৎ প্রবাহ হচ্ছে এই পরিবাহী তারের মধ্য দিয়ে। এই পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ নিচ থেকে উপর দিক বরাবর হয়, তাহলে চুম্বক বলরেখাগুলো কেমন হবে সেটা আমাকে আঁকতে হবে। তা নিচ থেকে উপর দিকে হচ্ছে, তো আমি ধরবো কীভাবে, এইভাবে ধরলাম। তাহলে এইভাবে যদি ধরি, তাহলে দেখো আমরা এই আঙুলগুলো কোন দিকে থাকছে, এই দিক থেকে এই দিক বরাবর থাকছে, তার মানে এই তলের উপর চুম্বক বলরেখা এরকম হবে, এরকম গোল গোলভাবে হবে। চুম্বক বলরেখা তাহলে এরকম হবে, এরকম গোল গোলভাবে হবে। আমরা এঁকে নিচ্ছি আমি নিচে। চুম্বক বলরেখা কিরকম হবে, এরকম গোল গোল সার্কেল হবে। পরিবাহী তারটা যদি এরকম ভাবে যায়, নিচ থেকে উপর দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এরকম গোল গোল সার্কেল হবে। এবার কথা, সার্কেলের অ্যারো কোন দিকে দেবো, তাহলে অ্যারো দেওয়ার জন্য করবো কি, একটা কথা শিখালাম তোমাদেরকে, ডান হাতের বুড়ো আঙুলটা উপর দিকে রাখবো, এভাবে রাখবো। এভাবে রেখে যদি আমি এভাবে রাখি, তাহলে আঙুলগুলো কোন দিকে, এই থেকে এদিকে থাকছে, এই থেকে এদিকে থাকলে অ্যারোগুলো কোন দিকে দেবো, আমি এই দিক থেকে এই দিকে দেবো অ্যারোগুলোকে। তাহলে অ্যারোগুলো তোমরা দেখতে পাচ্ছ, তাহলে অ্যারোগুলো কোন দিকে হবে, এদিক থেকে এদিকে। তাহলে অ্যারোগুলো বের করার জন্য করবে কি, এরকম যে পরিবাহী তারটা থাকবে তড়িৎ প্রবাহ নিচ থেকে যদি উপর দিকে, তাহলে আমি আঙুলটাও নিচ থেকে উপর দিকে রাখছি। তাহলে আমার এই আঙুলের মাথাগুলো কোন দিকে থাকছে, এই থেকে এদিকে থাকছে, তাহলে অ্যারোগুলো আমি ওই দিক বরাবর দিচ্ছি। তাহলে যদি এবার তলটা যদি আমি এখানে ধরি, তাহলে বলরেখাগুলো এইভাবে হবে। তলটা যদি একটু উপরে ধরি, তাহলে বলরেখাগুলো এইভাবে হবে। তার মানে কি দেখতে পাচ্ছি, যে একটা পরিবাহী তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে কি দেখবো, যে পরিবাহী তারের চারিদিকে কোসেন্ট্রিক কতগুলো কি দেখতে পাবো, সার্কেল দেখতে পাবো। যে মানে এরকমভাবে ভাবতে পারি যে ধরো এই তারটার মধ্যে আমি অনেকগুলো চুড়ি ভরে দিলাম, যে হাতে পরে যে চুড়িগুলো সেগুলো ভরে দিলাম। তাহলে ওই চুড়িগুলো কি হবে, এবার যদি লম্বাভাবে সজ্জিত হয়ে থাকে, একটা সিলিন্ডার তৈরি করবে, চোঙ তৈরি করবে, এবং ওই যে চুড়িগুলো আছে সেই চুড়িগুলো চুম্বক বলরেখাকে বুঝাবে। এবং সে তার দিক বের করার জন্য আমরা করবো কিভাবে, সেটা হলো ডান হাতের এভাবে মুঠি নিয়ম দিয়ে আমরা বের করবো। তোমার ডান হাতের মুঠি নিয়ম লিখতে দেবে না, শুধু বের করার জন্য তোমরা এভাবে বের করবে, যেটা বললাম সেটা সেভাবে বের করে নেবে। যদি তড়িৎ প্রবাহ নিচ থেকে উপর দিকে হয়, তাহলে বলরেখার চুম্বক বলরেখার দিকগুলো আমরা বের করার জন্য এভাবে করবো। কিন্তু যদি তড়িৎ প্রবাহ এরকম হতো যে উপর থেকে নিচ দিক বরাবর ধরা হচ্ছে, তড়িৎ প্রবাহ ধরো উপর থেকে নিচ দিক বরাবর হচ্ছে, এইভাবে আছে, কিন্তু তড়িৎ প্রবাহটা কোন দিকে আছে, উপর থেকে নিচ দিক বরাবর হচ্ছে, তখন কি করতে হবে, উপর থেকে নিচ দিক বরাবর যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে সেটা বের করার জন্য আমার করতে হবে কি। আচ্ছা, তাহলে আমি এই অ্যারোগুলো মুছে দিচ্ছি, দেখা যাক অ্যারোগুলো কোন দিকে হয় এবার। তো সেটা বের করার জন্য কি করতে হবে, কি বুড়ো আঙুলটা এখন নিচ থেকে উপর দিকে আমি রাখতে পারবো না, কি করতে হবে, উল্টে দিতে হবে। তো যদি আমি উল্টে দিই, তাহলে কীরকম হচ্ছে, আমার এভাবে উল্টে দিচ্ছি আমি। তা যেই উল্টে দেবো, তাহলে এই যে বৃদ্ধ আঙুলটা আছে সেটাকে যখন উল্টে দিচ্ছি আমি, তখন কি হচ্ছে, আমার এই আঙুলগুলো কোন দিকে থাকছে, এই দিক থেকে এদিক বরাবর থাকছে।
তাহলে এদিক থেকে যদি এদিক বরাবর থাকে তার মানে অ্যারোটা কোন দিক দেবো আমি? এদিক থেকে এই বরাবর দেবো, তাই না? উল্টে যাচ্ছে। বা এভাবে তোমরা দেখতে পারো যে ধরো এরকম, এটা এরকম আছে আর তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে হচ্ছে। তড়িৎ প্রবাহ যদি এদিক থেকে এদিকে হয় তাহলে আমি এই আঙুলটা কোন দিকে রাখবো? তড়িৎ প্রবাহের অভিমুখে, এবং আঙুলগুলো এদিকে রাখবো। তাহলে কম হবে, এটা অ্যারোটা এদিক থেকে এদিকে হবে। তাহলে এখানে অ্যারোটা কোন দিকে দেবো? এদিক থেকে এদিকে দেবো। তাহলে যেরকম বলবে সেভাবে আমরা আঁকতে পারি। তাহলে যদি বলে যে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহের জন্য চুম্বক বলরেখা অঙ্কন করো, তাহলে আমরা কিভাবে আঁকবো? অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহের জন্য চুম্বক বলরেখা সেরকম কিভাবে আঁকবো? এখানে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, উপর দিকে ডট ডট দিয়ে দেবো, নিচের দিকে ডট ডট দিয়ে দেবো। তার মানে কি উপর দিকে অনেক বড় আছে, নিচের দিকে অনেক বড় আছে, এবং এর চারিদিকে বলরেখা আমাকে আঁকতে হবে। তো ওই প্রবাহ ধরো নিচ থেকে এদিক বরাবর হচ্ছে, তাহলে বলরেখা আঁকার জন্য করবো এরকম গোল গোল সার্কেল করবো, 2 বা 3 বা 4। এই সার্কেল করলাম, এবং এই সার্কেলে অ্যারোটা দেওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি বলরের তড়িৎ প্রবাহ হচ্ছে এদিক থেকে এইদিকে, পুরো আঙুলটা এদিকে রাখলাম, তাহলে আঙুলগুলো কোন দিক থেকে এদিকে থাকছে, তাহলে অ্যারোগুলো কোন দিকে হবে? আমার এদিক থেকে এইদিকে হবে। তোমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করে নেবে, লজ্জা করবে না, একদম বাড়িতে নিজের মতো করে প্র্যাকটিস করে নেবে, যাতে করে পরীক্ষার তে ভুল না হয় যে অ্যারোটা কোন দিকে দেবো। কারণ অ্যারোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার নিজের মতো প্র্যাকটিস করে নেবে এবং বইয়ের সাথে মিলিয়ে নেবে যে বই তুমি যেটা শিখেছো সেটা বইয়ের সাথে ম্যাচ করছে কিনা। তাহলে যদি অসীম দৈর্ঘ্যের এরকম পরিবাহী তার হয়, তার জন্য চৌম্বক বলরেখাগুলো এরকম হবে যে কতগুলো সমকেন্দ্রিক বৃত্ত আকারের চৌম্বক বলরেখা আমরা পাবো। এবং সেটা কি হবে? একটা তলে যে তল যে বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে তার লম্ব একটা তল, সেই তলের উপর সবাই শুয়ে থাকবে। আচ্ছা, এবার আমি যদি পরিবাহী তারটাকে এরকম লম্বা না রেখে যদি এরকম করতাম, তোমাদের উপর একটা দেখবে ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে ধরো এরকম একটা ব্যাটারি দিলাম, এরকম একটা সার্কেল আকারে পরিবাহী তারটাকে পাকালাম, এবং সেটাকে ব্যাটারির দিকে নেগেটিভ প্রান্তের সাথে লাগালাম। সেক্ষেত্রে কি হবে? তড়িৎ প্রবাহ তাহলে এই থেকে এদিকে হবে। তাহলে এখানে যদি আমি একটা তল কল্পনা করি, জানি না কতটা তলটা আঁকতে পারবো আমি, এখানে একটা তল আছে এবং ওই সার্কেলের উপর দিয়ে পরিবাহী তারটা এইভাবে আছে। মানে কিরকম? এইভাবে যদি আমি বোঝানোর তোমাদের চেষ্টা করি, ধরো এইভাবে এই যে তলটা আছে, সেই তলের উপর তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, হ্যাঁ, এই তলের উপর এইভাবে একটা পরিবাহী তারকে রাখা আছে। মানে এই দিক দিয়ে নিচ দিয়ে উপর দিকে এসে আর উপর থেকে নিচ দিকে গেছে। এভাবে যদি একটা পরিবাহী তারের উপর একটা ইয়ে থাকে, পরিবাহী তারকে এভাবে যদি রাখা থাকে, তাহলে চুম্বক বলরেখা অঙ্কন করতে হবে। তাহলে এই তারটার জন্য যদি আমি আঁকি, তড়িৎ প্রবাহ যদি এই তারটার জন্য নিচ থেকে উপর দিক বরাবর হয়, এইটার জন্য নিচ থেকে উপর দিক বরাবর যদি হয়, তাহলে সেটা বের করার জন্য করবো কি? সেটা বের করার জন্য আমরা এভাবে আঙুলটা এদিকে রাখবো, তাহলে এই থেকে এদিকে হবে। তাহলে এটাকে ঘিরে একটা সার্কেল হবে, এটাকে ঘিরেও সার্কেল হবে। আমি এঁকে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে হবে কি? এটাকে ঘিরে একটা সার্কেল হবে। তাহলে এটাকে ঘিরে যদি আমি সার্কেল আঁকি, তাহলে এইভাবে সার্কেল হলো একটা, আর এইভাবে একটা সার্কেল ধরো আঁকলাম, দুটো আঁকলাম ধরো। তো তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে, তাহলে আমি বুড়ো আঙুলটা এদিক থেকে এদিকে রাখলাম, এদিকটা এটাকে এদিক থেকে এদিকে রাখলাম, সার্কেলগুলো এদিকে হবে। তাহলে অ্যারোগুলো কোন দিক থেকে কোন দিকে হবে? এই দিক থেকে এই দিক বরাবর হবে অ্যারোগুলো, তাই না? অ্যারোগুলো আশা করি দেখতে পাচ্ছ, এটা অ্যারো, এটা এটা আরো এটা। এবং এই তড়িৎ প্রবাহ থেকে উপর থেকে এদিকে আসলো, এখানে কি হবে? উপর থেকে নিচের দিকে যাবে। তড়িৎ প্রবাহ যদি উপর থেকে নিচের দিকে যায়, তাহলে সেটা বের করার জন্য আমরা করবো কি? একরকম ভাবে তাহলে করবো কি? এই বুড়ো আঙুলটা নিচের দিকে নামিয়ে দেবো। নিচের দিকে নামিয়ে দিলে অ্যারোগুলো কোন দিকে হবে? এদিক থেকে এদিকে। তাহলে এখানে হবে সার্কেল, বাট অ্যারোগুলো উল্টো দিকে হবে। তাহলে এখানে আমি একটাই সার্কেল আঁকছি, কেন যে জায়গা নেই আমার, কিন্তু অ্যারোটা দেবো কিরকম? এদিক থেকে এইদিকে। আচ্ছা, দেখতে পাচ্ছ? এখানে না দেখতে পেলে আমি এখানে অ্যারোটা দিচ্ছি। তাহলে যেহেতু এদিক থেকে এদিকে হচ্ছে, তাহলে অ্যারোটা হবে এদিক থেকে এদিকে। তোমরা যদি বুঝতে না পারো, নিজের মতো করবে, তারপরে বইয়ের সাথে মিলাবে। যদি দেখো যে না বুঝতে পারছো না, তবু আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই বলবে বা কমেন্টে অবশ্যই বলবে। আচ্ছা, তাহলে এরকম ভাবে যদি আমাকে আঁকতে হয়, তাহলে এখানে কিরকম হবে? তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে, তাহলে এই থেকে এদিকে হলে কি হবে? আমাকে এভাবে রাখতে হবে। তাহলে কিরকম হবে? সার্কেল হবে, এবং সেই সার্কেলে অ্যারো কোন দিকে হবে? তড়িৎ প্রবাহ যদি এদিক থেকে এদিকে হয়, তাহলে অ্যারোগুলো এদিক থেকে এদিকে হবে। তাহলে অ্যারোগুলো এদিক থেকে এদিকে হলো। এখানে কি হবে? এখানে সার্কেল তৈরি হবে এই তলের উপরে। সেটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ উপর থেকে যেহেতু নিচে, তাহলে আমি এটাকে নিচের দিকে নামিয়ে দেবো। তাহলে অ্যারোগুলো উল্টো দিকে হবে, তাহলে অ্যারোগুলো এরকম ভাবে তৈরি হবে। তাহলে এই দুটো এঁকে নেবে। তাহলে যদি দেখতে পাই যে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তার জন্য আঁকতে বলে, তাহলে এভাবে আঁকবে। আর যদি বলে যে একটা বৃত্তাকার পরিবাহী তার আছে, তার জন্য এরকম ভাবে হবে। আচ্ছা, যদি এরকম হতো, তোমাদের অবশ্যই এটা নেই, এটারই একটা পার্ট আমি বলতে পারি যে যদি আমি এরকম বলতাম যে পরিবাহী তারটা ধরো এই তলের উপর, যে তলে বোর্ডটা আছে তোমাদের, এই তলের উপরে একটা পরিবাহী তার এরকম ভাবে সার্কেল ভাবে পড়ে আছে, তার ধরো একটু পার্ট ব্যাটারির সাথে কানেক্টেড আছে।
এখানে ধরো তড়িৎ বলটাকে আঁকতে হবে এবং সেটা শুয়ে আছে এভাবে। তার মানে কি এরকম আছে, এটা একটা পরিবাহী তারকে, এরকম একটা পরিবাহী তার এভাবে সার্কেল ভাবে এভাবে পড়ে আছে এই বোর্ডের প্লেনে। তাহলে সেটার জন্য তোমাকে ধরো তড়িৎ বলটাকে আঁকতে হবে। ব্যাটারির এই দুটো প্রান্তকে ব্যাটারির সাথে আমি কানেক্টেড করেছি। লাগতে গেলে কিরকম হবে, তড়িৎ প্রবাহ যদি এই থেকে এইদিকে হয় তাহলে এভাবে ধরলাম, তাহলে এইভাবে যদি ধরি তাহলে বলটাকে কি হবে এই সাইডে, মানে আমার তোমাদের কি হচ্ছে, তোমাদের হচ্ছে তোমার রাইট সাইডে, এই সাইডটাতে, এই রাইট সাইডে বলটা কি হবে, যদি ওইভাবে ধরি তাহলে উপর থেকে নিচ দিক হবে। উপর থেকে নিচ দিক বোঝানোর জন্য আমরা এই সাইনটা ইউজ করি, উপর থেকে নিচের জন্য ক্রস। আর এইদিকে হলে ডট হবে, সেটা হবে এরকম হবে। তাহলে এদিক দিয়ে নিচের দিকে ঢুকবে এবং নিচ থেকে উপর দিকে উঠবে, তাই না? এরকমভাবে গোল গোল সার্কেল হবে সব এইখানে চারিদিকে, পূর্বাঞ্চল জুড়ে গোল গোল সার্কেল হবে। মানে কি অনেকগুলো চুরি ধরা বলে দিলাম এইটার মধ্যে, আর এই দুটো মাথাকে বেঁধে দিলাম, তাহলে কি পাবো এখানে অনেকগুলো এরকমভাবে চুরিগুলো সব সজ্জিত হয়ে থাকবে, তাই না? তাহলে ওইগুলো এবার চুম্বক বলরেখার মতো থাকবে এবং সেটা কি হবে, এই দিকটা উপর থেকে নিচের দিকে, আর এটা নিচ থেকে উপরের দিকে হবে। এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে ধরো তোমাকে বললো যে সলিনয়েডের জন্য চুম্বক বলরেখা আঁকতে হবে। এবার কথা হলো সলিনয়েড কি জিনিস, সেটা প্রথমে আমরা জানবো। সলিনয়েড খুব একটা সিম্পল জিনিস। সেটা হচ্ছে কি, ধরো একটা তোমার দেখাচ্ছি আমি, ধরো এই পরিবাহী তারটা নিলাম আমি, এই পরিবাহী তারটাকে নিয়ে এই যে মার্কারটা আছে, সেই মার্কারটার গায়ে আমি এটাকে পেঁচিয়ে দিলাম এভাবে। তাহলে এভাবে যদি আমি পেঁচিয়ে দিই তাহলে স্প্রিং এর মতো দেখতে, পরিবাহী তারটা স্প্রিং এর মতো দেখতে শেপ গঠন করবে এবং এই যে শেপটা গঠন করছে এটাই হচ্ছে তার এটাই হচ্ছে সলিনয়েড। এই যে স্প্রিং এর মতো যে দেখতে পাচ্ছ, যে স্প্রিং এর মতো প্যাঁচানো যে আছে, সেটাকে আমরা বলবো তার সলিনয়েড। তাহলে এটাকে আমরা বলবো সলিনয়েড। এবার ধরো আমি এখানে কি আছে এর ভিতরে, এই যে সলিনয়েডের মধ্যে যে জায়গাটুকু আছে, মানে সলিনয়েডের স্প্রিং এর মধ্যে যে গ্যাপটুকু আছে, মিডিলের অংশটুকু, সেটা যদি আমি খুলে নিই তাহলে থাকবে কিনা জানি না, সে দেখছি। যদি না থাকে তাহলে আমাকে অন্য কোনো উপায় করতে হবে। এবার দেখো খুলে নিতে ছুটে আছে বোধহয়, যদি থাকে এভাবে আছে তো, তাহলে এর ভিতরে যে এই যে ফাঁকা জায়গাটুকু আছে, যে এই ফাঁকা জায়গাটুকু সলিনয়েডের মধ্যে যেখানে আমি আঙুলটা প্রবেশ করাচ্ছি, এই জায়গাটুকু দেখো কি আছে, বায়ু আছে। তাহলে এখন এর মজ্জা কি আছে, বায়ু বলবো। এবার যদি এখানে যদি পেনটা প্রবেশ করানো থাকতো তাহলে কি হতো, তার মজ্জা কি হতো, প্লাস্টিক। যদি এখানে লোহার প্রবেশ করানো থাকে তাহলে মজ্জা কি হবে, লোহা। তাহলে বায়ুযুক্ত সলিনয়েড, বায়ু মজ্জাযুক্ত সলিনয়েড হতে পারে, লোহার মজ্জাযুক্ত সলিনয়েড হতে পারে, যে কোনো এর মধ্যে সলিনয়েড হতে পারে। এবং এই সলিনয়েডের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়, এই দিক থেকে ধরো এদিক দিয়ে এরকম সলিনয়েডটা আছে, এবার আমি ধরো আঁকছি আমি সলিনয়েডটা। তো এই দিয়ে তড়িৎ প্রবাহ প্রবেশ করছে, এই তড়িৎ প্রবাহ বেরোচ্ছে। তড়িৎ প্রবাহ যদি যায়, তাহলে তড়িৎ প্রবাহ যদি এদিক থেকে এদিকে যায় তাহলে বলরেখাগুলো কেমন হবে? তড়িৎ প্রবাহ কোন দিকে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এই থেকে এদিকে গেলে কি হবে, এই যে আঙুলগুলো কোন দিকে, এই দিক থেকে এদিকে হচ্ছে, তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে হলে কি আঙুলগুলো কোন এদিক থেকে এদিক বরাবর হচ্ছে, তাহলে বলরেখাগুলো কিরকম হবে? তড়িৎ প্রবাহের দিকে আমি এটাকে রাখছি, আঙুলগুলো এদিক থেকে এদিকে থাকছে, এই আঙুলগুলো দেখো এদিক থেকে এদিকে থাকছে, তাহলে এদিক থেকে এদিকে থাকলে কি হবে, বলরেখাগুলোর দিক, অ্যারোগুলো এদিক থেকে এদিকে দেবো। আর এখানে তাহলে এদিক থেকে যদি অ্যারো এদিকে হয় তাহলে এখানে অ্যারোটা কি হবে, এদিক থেকে এদিকে যাবে। তাহলে অ্যারোগুলো এদিক থেকে এদিকে গিয়ে বাইরে ওদিক থেকে এদিকে আসবে। তাহলে তোমরা বই থেকে দেখে নেবে এবং আমি যেভাবে শেখালাম সেভাবে মিলিয়ে নেবে, কারণ পরীক্ষাতে তোমাকে মুখস্থ করে তুমি রাখতে পারবে না। কারণ তুমি ধরো পরীক্ষাতে তোমাকে তুমি এদিকে না এঁকে তুমি ধরো পরীক্ষাতে ভুল করে তুমি ধরো এদিকে এঁকে দিস, তখন যদি অ্যারো এভাবে দিয়ে দাও তার মানে কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে কি মনে রাখবে যে আমি আঁকছি কার জন্য, কোন দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং ডান হাত দিয়ে আমাকে বের করতে হবে তড়িৎ চুম্বক বলরেখার দিক কোন দিকে হবে। আমি শিখিয়ে দিলাম, এর যেদিকে তড়িৎ প্রবাহ হবে সেদিকে এটা রাখবো, পুরো আঙুলটা রাখবো, বাকি যে আঙুলগুলো আছে সেগুলো তো চুম্বক ক্ষেত্রের দিকও নির্দেশ করবে, চুম্বক বলরেখার দিকও নির্দেশ করবে। খুব সোজা। তাহলে তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করে নেবে। এটা হলো সলিনয়েড। এবার যদি আমি এটাকে সলিনয়েড এভাবে না রেখে, এভাবে যদি লম্বাভাবে না রেখে যদি এটা আমাকে সার্কেল গোল করে দিই, এভাবে যদি আমি পেঁচিয়ে দিই, এভাবে যদি গোল করে দিই, এভাবে যদি বৃত্তাকারে এভাবে গোল করে দিই, তাহলে এটাকে বলবো আমরা টরয়েড। তাহলে টরয়েড কি, টরয়েড মানে কিছুই না, সলিনয়েডকে আমরা টরয়েড বলতে পারি। সেটা হচ্ছে কিরকম ভাবে থাকছে, তাহলে এরকম একটা সার্কেল, এবং সার্কেলের উপরে এরকম ভাবে পরিবাহী একটা তারকে এভাবে পেঁচানো আছে। তাহলে এটা হচ্ছে আমার টরয়েড, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, তাহলে এটা হয়ে গেল আমার টরয়েড। সলিনয়েডকে যদি আমি বৃত্তাকারে বাঁকিয়ে দিই তাহলে সেটা হবে টরয়েড।
তাহলে টরয়েড তাহলে জেনে নিলে সলিনয়েড এবং টরয়েড কাকে বলবো আমরা সেটা আমরা জেনে নিলাম। তোমরা ক্লাস 12-এ গিয়ে আবার পড়বে এবং সেটা তড়িৎ প্রবাহ যদি এত হয়, তড়িৎ প্রবাহের মান যদি বাড়ায় বা কমায় বা সলিনয়েডের পাক সংখ্যা বাড়ায় বা কমায়, তাহলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বাড়ে বা কমে এবং সেটা কত হয় সেটা তোমরা শিখবে। আমি শুধু বলে দিচ্ছি, চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান হয় BG = μ n I হয়। আইটা হলো এই এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা, মিউটা হচ্ছে এই যে এর মধ্যে যে চুম্বকের মধ্যে যে মাধ্যমটা আছে তার চুম্বক ভেদ্যতা, এবং এনটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তাহলে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যদি বৃদ্ধি করে তাহলে বি এর ভ্যালু বাড়বে, মিউ এর ভ্যালু বৃদ্ধি করলে বি এর ভ্যালু বাড়বে, কারেন্টের ভ্যালু বৃদ্ধি করলে মিউ এর ভ্যালু বাড়বে। যদিও তোমাদের সিলেবাসে এগুলো নেই, তাই এত মাথা খারাপ করে লাভ নেই। এটা হচ্ছে তোমার চুম্বক সলিনয়েডের জন্য চুম্বক বলরেখা আমরা আঁকলাম, এর জন্য অসীম দৈর্ঘ্যের বৃত্তাকার অসীম দৈর্ঘ্যের পরিবাহের জন্য আঁকলাম, বৃত্তাকার শেপের জন্য আঁকলাম, টরয়েডের জন্য আঁকলাম। আচ্ছা, এগুলো হচ্ছে আমার চুম্বক বলরেখা গেল। চুম্বক বলরেখা কত রকমের হয় সেটা আমরা শিখলাম। আর চুম্বক বলরেখা কিছুর জন্য কি আঁকতে বাকি আছে? আর এই পার্টটুকু আমি এখান থেকে কভার করছি, এরপরে একটা ভিডিও আপলোড করবো, ভিডিওটা বড় লেন্দি হয়ে যাবে। থ্যাংক ইউ।